নমস্কার। হার হিম কাহিনীতে আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনতে চলেছেন একটি সত্য ঘটনার ছায়াবলম্বনে চন্দ্ররূপ ব্যানার্জি রচিত গল্প প্রেতের প্রতিহিংসা। গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে গল্পটি লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুরু হতে চলেছে প্রেতের প্রতিহিংসা। সকাল থেকে আকাশের মুখভার তো ছিলই। দুপুরের পর থেকেই মুহুর্মুহু বজ্রপাতকে সঙ্গী করে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। একে ডিসেম্বরের হাড় কাঁপানো শীত, তার ওপর বৃষ্টি। ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল রোহিত। একটু আগেই মোবাইলে এসে সময় দেখেছে সবে সন্ধ্যা 7টা বাজে। অথচ এর মধ্যেই রাস্তাঘাট শুনশান হয়ে গেছে প্রায়। যদিও এই কনকনে ঠান্ডায় বৃষ্টির মাঝে নিতান্তই জরুরি দরকার ছাড়া কেই বা রাস্তায় বেরোবে। কিন্তু রোহিত বেরিয়েছিল টিউশনে। ক্লাস 9-এর ছেলে রোহিত কলকাতার একটা নাম করা ইংলিশ মিডিয়াম স্কুলের ফার্স্ট বয়সে। তাই পড়াশোনায় বিন্দু মাত্র গাফিলতি তার পছন্দ নয়। তাই বেরোনোর সময় তার দাদা তাকে আজ বারবার বেরোতে মানা করলেও কার্যত জোর করেই পড়তে বেরিয়ে গেছিল সে। কিন্তু এই ঠান্ডায় নির্জন রাস্তা দিয়ে একাকী হাঁটতে হাঁটতে রোহিত ভাবছিল, আজ বাড়িতে থেকে গেলেই বোধহয় ভালো হতো। তার মা কিছু বছর হলো মারা গেছেন। বাবা চাকরি করায় আর দাদা পড়াশোনা, বন্ধু বান্ধবদের নিয়ে ব্যস্ত থাকায় কারোর পক্ষই তার সঙ্গ দেওয়া খুব একটা সম্ভব হয় না। তাই স্কুলের আর 5টা বন্ধু বান্ধবদের দেখলে বড্ড হিংসা হয় তার। কত সুন্দর সবাই বাবা অথবা মায়ের হাত ধরে আসে যায়, আর সে হয় ড্রাইভারের সঙ্গে নয়তো একাই আসতে হয়। তাই রোহিত নিজের সঙ্গী হিসেবে বেছে নিয়েছে পড়াশোনা আর গল্পের বই। পরনের জ্যাকেটের পকেটে হাতটা ভালো করে ঢুকিয়ে নিল রোহিত। কনকনে ঠান্ডা হাওয়ায় চোখ নাক অবশ হয়ে আসছে। এখনো অনেকটা পথ বাকি তার। হঠাৎ আরো জোরে বৃষ্টিটা নামলো। এবার বেশ ভয় করতে লাগলো রোহিতের। একবার ভাবলো বাবা বা দাদাকে ফোন করে সবটা জানাবে, কিন্তু পর মুহূর্তেই মাথায় এলো তারা অকারণে তাকে বকাঝকা করবে। অগত্যা দাঁতে দাঁত চেপে আরো জোরে পা চালিয়ে দিল সে। কিন্তু মিনিটে মিনিটে যেন বৃষ্টির জোর বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাজ পড়ছে আর হাওয়া বইছে। অন্ধকারে ইতি উতি তাকাতে তাকাতে একটা ছোট বাড়ি চোখে পড়ল তার। এই রাস্তায় সেভাবে আসা হয় না তার, তবে এই বাড়িটার একটা দুর্নাম আছে। পারতপক্ষে রাতের দিকে এই বাড়ির সামনে দিয়ে কেউ যায় না। তার বাড়ি থেকেও তাকে বারণ করে দেওয়া আছে বটে, তবে রোহিত এসব ছেলে ভোলানো ভূত প্রেতের গল্পে বিশ্বাস করে না। তবে ছোট দোতলা বাড়িটার সামনে আসতে গাটা কেমন ছমছম করে উঠল তার। বয়সের ভারে নুয়ে পড়েছে বাড়িটার একাংশ। জীর্ণ শরীরের বিভিন্ন জায়গায় গজিয়ে উঠেছে বট অশ্বত্থের চারা। বৃষ্টির তোড় থেকে বাঁচতে রোহিত এবার তাড়াতাড়ি বাড়িটার চাতালটায় উঠে দাঁড়ালো। এখানে অন্তত কিছুক্ষণ দাঁড়ালে বৃষ্টি থেকে রেহাই পাবে সে। পকেট থেকে ফোনটা বের করে বারবার সময় দেখছিল আর বৃষ্টির দিকে নজর রাখছিল সে। নির্জল বাড়িতে ভূতের মতো একা দাঁড়িয়ে থাকতে থাকতে মাঝে মাঝে শরীরটা হালকা শিরশির করে উঠছিল তার। শীতটা যেন এক ধাক্কায় হঠাৎ করেই কয়েক গুণ বেড়ে গেছে। হঠাৎ প্রচণ্ড শব্দে বাড়ির সদর দরজাটা খুলে গেল। চমকে পিছন ফিরে তাকাতেই অবাক হলো রোহিত। তার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, এত বছর বন্ধ পড়ে থাকা দরজাটা দুম করে খুলে গেল কি করে? দরজার ওপাশে ঘুটঘুটে অন্ধকার রাজত্ব করছে। এমন সময় প্রচণ্ড শব্দে খুব কাছেই বাজ পড়তে রোহিত ভয় পেয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। কিন্তু ভিতরে ঢুকতেই সে বুঝতে পারল এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে সারা বাড়ি জুড়ে।
বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে, অথচ তার সামান্যতম শব্দ ভিতরে আসছে না। এর কারণ তার বোধগম্য হলো না। মোবাইলের টর্চটা জেলে নিয়ে আশপাশটা দেখছিল সে। একতলাটা বিভিন্ন পরিত্যক্ত ভাঙাচোরা আসবাবপত্রে ঠাসা, ধুলো ময়লায় ভর্তি হয়ে আছে সর্বত্র। রোহিত মোবাইলের আলোয় আশপাশটা দেখতে দেখতেই একটা অদ্ভুত অস্বস্তি অনুভব করতে লাগলো। তার কেবলই মনে হতে লাগলো আড়াল থেকে কেউ যেন খুব সন্তর্পণে নজর রাখছে তার ওপর। না না, বোধহয় পরিস্থিতির চাপে পড়ে এমন ভুলভাল চিন্তা মাথায় চলে আসছে তার। হঠাৎ উপরতলা থেকে কারোর হাঁটার শব্দ শুনতে পেল সে। কান খাড়া করল রোহিত। সে ঠিক শুনল তো একটু আগে। ওই তো আবার শোনা যাচ্ছে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে উপরতলায়। কিন্তু এই আবহাওয়ায় কি আসবে এই পরিত্যক্ত বাড়িতে? রোহিতের এবার বেশ ভয় করতে লাগলো। আচ্ছা, কোনো খারাপ লোকের আড্ডাখানা নয় তো এই বাড়ি? এমন তো কত খবর সে পেপারে পড়ে মাঝে মধ্যেই। না না, আর বেশিক্ষণ এখানে থাকাটা বোধহয় উচিত হবে না। ওপরতলার আওয়াজকে উপেক্ষা করে তড়িঘড়ি রোহিত বেরোতে যেতেই প্রচণ্ড বেগে আওয়াজটা সিঁড়ি দিয়ে নেমে এগিয়ে আসতে লাগলো তার দিকে। ভয়ে ভয়ে ঘাড় ঘোরাতেই অবাক হলো সে। সে যে স্পষ্ট শুনতে পেল আওয়াজটা তার পিছু পিছু আসছিল, অথচ এখনো সব ফাঁকা। হঠাৎ রোহিতের ঘাড়ের কাছে কেউ যেন দীর্ঘশ্বাস ফেলল। ঠান্ডা হাওয়ায় কয়েকটা চুল নড়ে উঠল তার। ঢোক গিলে ভয় ভয়ে পিছনে তাকাতেই সারা শরীর আতঙ্কে হিম হয়ে গেল তার। একটা বিকৃত বিভৎস মুখ তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। সমস্ত মুখ জুড়ে ছোট ছোট সাদা পোকা কিলবিল করছে। চোখের মনির জায়গায় অসীম শূন্যতা বিরাজ করছে। মাঝে মাঝে কিছু পোকা সেই অতল গহ্বর থেকে বেরিয়ে এসে মুখের ভিতরে ঢুকে যাচ্ছে। মুখটার গলা থেকে মাটি পর্যন্ত অংশটা কালো ধোঁয়ায় ঢাকা। প্রচণ্ড ভয় রোহিত পালাতে যেতেই সেই অজ্ঞাত ছায়ামূর্তি এক হাতে তার চুলের মুঠিটা ধরে মুখটা আরেক হাত দিয়ে চেপে ধরল। তারপর সেই ছায়ামূর্তির মুখ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু নেমে আসতে লাগলো রোহিতের মুখের ভিতর। জ্ঞান হারানোর আগে রোহিত বুঝতে পারল তার গলা দিয়ে তিঁতো মতো কিছু একটা নেমে ছড়িয়ে পড়ছে শরীরের সমস্ত শিরায় উপশিরায়। ঘরের মধ্যে ব্যস্ত পায়ে পায়চারি করছিলেন শৈবাল সেন। গত 1 ঘন্টা ধরে ছেলের বাড়ি ফেরার অপেক্ষা করছেন তিনি। ছেলে শুভ ক্রমাগত ফোন করছিল ভাইকে। The number you are trying to call is currently not reachable. Please try again later. কিন্তু ওদিক থেকে কোনো সাড়া শব্দ নেই। একবার বাইরে খুঁজ দিয়ে যাবেন কিনা সেই বিষয়ে চিন্তা ভাবনা করছিলেন তিনি। হঠাৎ কলিং বেল বেজে উঠল। তড়িঘড়ি দরজা খুলতেই দেখতে পেলেন সামনে দাঁড়িয়ে রয়েছে ছেলে রোহিত। কিন্তু এ কি হাল তার ছেলের? চুল উস্কো খুস্কো, পরনের সাদা জ্যাকেটটার বিভিন্ন জায়গায় কালো কালো ছোপ, মুখে চোখে চরম ক্লান্তির ছাপ। রোহিত শৈবালের দিকে একবার চেয়ে ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। শৈবাল তাকে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলি এতক্ষণ? ফোনটাও ধরছিলি না। রোহিত তার কথায় কর্ণপাত না করে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল নিজের ঘরের দিকে। এবার রোহিতের হাত চেপে ধরে কিছুটা রাগত স্বরে শৈবাল বললেন, কিরে, আমার কথা শুনতে পাচ্ছিস না? রোহিতের দিক থেকে এবার এক অমানুষিক গলা ভেসে এলো, শৈবাল চমকে পিছিয়ে এলেন 2 পা। ওদিকে শুভ ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। সে এগিয়ে এসে বলল, আরে, বাবার সঙ্গে কেমন ভাষায় কথা বলছিস? আর তোর গলাটা এমন কেন লাগছে? রোহিত কটমট করে একবার শুভর দিকে তাকিয়ে গটগট করে ঘরে ঢুকে দড়াম করে দরজাটা বন্ধ করে দিল। শৈবাল ধপ করে সোফায় বসে পড়লেন। তার অমন বাধ্য ছেলেটার হলো কি? রাতে খেতে ডাকতে গিয়ে দরজায় বেশ কয়েকবার নক করলেন শৈবাল, দরজা খুলল না। শুভ ভাইকে ডাকলো কয়েকবার, কিন্তু সব চুপচাপ।
অগত্যা বাবা ছেলে ঠিক করলো রাতটুকু আর রোহিতকে বিরক্ত করবে না তারা। হতে পারে হয়তো কোনো কারণে রেগে আছে সে, খিদে পেয়ে ঠিক বাবাকে বা দাদাকে ডাকবে সে। যদিও রোহিত না খাওয়ায় শৈবাল নিজেও খেলেন না। ঢং ঢং শব্দে ড্রয়িং রুমের বড় ঘড়ি জানান দিল রাত 2টোর। আস্তে আস্তে রোহিতের ঘরের দরজাটা খুলে গেল। ঘরের ভিতর ঘুটঘুটে অন্ধকার। পা ঘষ্টে ঘষ্টে একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো ঘরের ভিতর থেকে। নাক টেনে বাতাসে কি যেন শুকলো সে। তারপর জিভ দিয়ে একবার ঠোঁটটা চেটে নিয়ে সোজা চলে গেল রান্নাঘরের দিকে। এক টানে ফ্রিজ খুলতেই ভিতরে তাকে রাখা সকালের আনা কাঁচা মাংসটা চোখে পড়ল তার। হাত ঢুকিয়ে সেটা বাইরে বের করে আনলো সে। তারপর খচর মচর করে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। শুভর সামনেই উচ্চ মাধ্যমিক, তাই সে রাত জেগে পড়ে। হঠাৎ রান্নাঘরের দিক থেকে ফ্রিজ খোলার শব্দে সচকিত হয়ে উঠল সে। এত রাতে কে ফ্রিজ খুলল? তাহলে কি রোহিত এতক্ষণে বেরিয়েছে? শুভ তাড়াতাড়ি রান্নাঘরের দিকে এগিয়ে গেল, কিন্তু বেশি দূর এগোতে হলো না তাকে। ড্রয়িং রুমে জ্বালিয়ে রাখা বাল্বের চুঁইয়ে পড়া আবছা আলোয় রান্নাঘরে দাঁড়িয়ে থাকা রোহিতকে দেখতে পেয়ে গাটা গুলিয়ে উঠল শুভর। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়েই সে খচমচ করে কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত মাখা লালা। শুভ ভাইয়ের এই বিভৎস রূপ দেখে ভয়ে ভয়ে এক পা করে পিছোতে লাগলো। কিন্তু হঠাৎ রোহিত মুখ তুলে তাকাতেই তাকে দেখতে পেয়ে গর্জন করে তেড়ে এলো। শুভ এক লাফে ঘরে ঢুকে সশব্দে দরজাটা বন্ধ করে দিল। বাকি রাতটা কোনো মতে না ঘুমিয়েই কাটিয়ে দিল সে। শুধু মাঝে মাঝে ঘরে বসে বাইরে থেকে খসখস শব্দে পায়চারি করার শব্দ আর দরজায় আঁচড়ানোর শব্দ শুনতে পাচ্ছিল সে। চোখটা হালকা লেগে এসেছিল শুভর। দরজা ধাক্কানোর শব্দে চমকে ধড়মড়িয়ে উঠে বসল সে। বাইরে থেকে বাবার গলা ভেসে আসছে, কই রে শুভ, দরজাটা খোল, কখন থেকে ডাকছি রে তোকে। শুভ তড়িঘড়ি গিয়ে দরজা খুলে দিতেই ভিতরে ঢুকিয়ে এলেন শৈবাল। তারপর শুভর চোখ মুখ থেকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর চোখ মুখের এমন দশা কেন? রাতে ঘুমোসনি? শুভ ঘাড় নেড়ে না জানালো। কেন রে? শুভ এবার গত রাতের ঘটনাটা সবিস্তারে খুলে বলল বাবাকে। রোহিত কাঁচা মাংস খাচ্ছিল? তুই ভেবে চিনতে কথাটা বলছিস তো? হ্যাঁ গো বাবা, হ্যাঁ। আমি খামোখা মিথ্যা বলতে যাবো কেন? ছেলেটা তো একা একাই থাকে বেশিরভাগ সময়। হয়তো কাল রাতে এমন কিছু হয়েছে যাতে ওর কোনো মানসিক শক লেগেছে, কিন্তু তাই বলে কাঁচা মাংস? না 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 না, তোর কোথাও ভুল হচ্ছে। তবু একবার ডাক্তারবাবুকে আমি ডেকে পাঠাই বরং। সেটাই ভালো। তুমি বরং ডক্টর আঙ্কেলকে ডাকো, উনি এসে একটু দেখুন ওকে। হ্যাঁ হ্যাঁ রে, দাঁড়া, ফোন করে দিই বরং ওনাকে একটা। আর আজ অফিসটা বরং বাদই দিই। ছেলেটাকে আগে সুস্থ করা দরকার। শৈবাল ফোন হাতে উঠে গেলেন। শুভ আর চোখে একবার রোহিতের ঘরের দিকে তাকালো। সেটা এখনও ভিতর থেকে বন্ধই আছে। সেন পরিবারের ফ্যামিলি ফিজিশিয়ান ডাক্তার সুজন বিশ্বাস বেলার দিকে এসে হাজির হলেন। তিনি শৈবালকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রোহিতের? জানি না ডাক্তারবাবু, কাল রাত থেকেই অদ্ভুত সব আচরণ করছে। এই আমার ছেলে, এই শুভ, আবার নাকি ওকে রাতে কি সব কাঁচা মাংস টাংস খেতে দেখেছে। আপনি একটু দেখুন তো ওকে।
আমার সুস্থ ছেলেটার যে কি হলো। আরে অযথা চিন্তা করবেন না আপনি, আমি আমি দেখছি তো। শৈবাল, শুভ আর ডাক্তার বিশ্বাস এগিয়ে গেলেন রোহিতের বন্ধ দরজার দিকে। শৈবাল প্রথমে বেশ কয়েকবার রোহিতের নাম ধরে ডাকলেন, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। অগত্যা তিনি দরজায় ধাক্কা মারতে যেতেই দরজার পাল্লাটা আলগা হয়ে খুলে গেল। তিনজনে পরস্পরকে একবার চোখাচোখি করে ঘরের ভিতরে ঢুকে পড়ল। ঘরের সব জানলা বন্ধ থাকায় আলো ছায়া খেলে বেড়াচ্ছে ঘর জুড়ে। খোলা দরজা দিয়ে ঘরের ভিতর ঠিকরে পড়া আলোয় এটুকু বোঝা যাচ্ছে খাটে কেউ একজন শুয়ে আছে। শৈবাল খুট করে ঘরের লাইটটা জ্বালিয়ে দিলেন। উজ্জ্বল আলোয় দেখা গেল খাটে চিত হয়ে শুয়ে আছে রোহিত। কিন্তু এ কী অবস্থা তার! চুলগুলো জট পাকিয়ে রয়েছে, সারা শরীরে লাল লাল ক্ষতের চিহ্ন, চোখের তলায় কালি পড়েছে, ঠোঁটের আশপাশে লেগে আছে চাপ চাপ রক্ত। চোখ বন্ধ করে শুয়ে আছে রোহিত। সুজনবাবু ধীর পায়ে এগিয়ে গেলেন তার দিকে। তার পিছন পিছন শৈবাল আর শুভও এগিয়ে গেল। ডাক্তার রোহিতের হাতটা ধরে তার নাড়ি পরীক্ষা করতে লাগলেন। তারপর ঠোঁট উল্টে ঘাড় নাড়তে নাড়তে তার চোখে হাত দিতে যেতেই ঘটে গেল বিপত্তি। হঠাৎ রোহিত চোখ খুলে চেপে ধরল সুজনবাবুর হাতটা। তারপর বিছানায় সোজা হয়ে বসে কামড় বসালো হাতের কবজিতে। প্রচণ্ড যন্ত্রণায় কুঁকিয়ে উঠলেন তিনি। ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্ত। ঘটনার আচম্বিকতায় প্রথমে থতমত খেয়ে গেলেও শৈবাল আর শুভ দুজনেই ছুটে এলেন তাদের দিকে। প্রাণপণে ডাক্তার থেকে রোহিতকে আলাদা করার চেষ্টা করতে লাগলেন তারা। কিন্তু রোহিতের শরীরে যেন 100 হাতির বল একত্রিত হয়েছে। মুখ দিয়ে ক্রমাগত হিংস্র আওয়াজ করে চলেছে সে। শুভ আর শৈবাল অনেক কষ্টে সুজনবাবুর থেকে রোহিতকে আলাদা করে তাকে ধরে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এলেন ঘর থেকে। তাদের পিছনে রোহিত তাড়া করে আসতেই শুভ দরজাটা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিল। তিনজনে বাইরে বেরিয়ে হাঁপাতে লাগলেন। দরজায় তখন অবিরাম ধাক্কা মেরে যাচ্ছে রোহিত আর গর্জন করে চলেছে। বাইরে সোফায় বসে সুজনবাবুর হাতে তুলো চেপে বসেছিল শুভ। পাশে শৈবাল মাথায় হাত দিয়ে বসে আছেন। রোহিতের পালস খুব স্লো, ওকে বাড়িতে রাখা মনে হয় না ঠিক হবে। ওর কোনো মানসিক সমস্যা হয়েছে। আপনি ওকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করান। তাহলে অ্যাম্বুলেন্স ডাকবো এখন? কারণ ওকে তো আমরা কজন মিলে নিয়ে যেতে পারবো না। আরে তাড়াতাড়ি ডাকুন, ছেলেটার ট্রিটমেন্টের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আমি ডাকছি, দাঁড়ান। শৈবাল ফোনের নাম্বার ডায়াল করতে করতে বেরিয়ে গেলেন। আধ ঘন্টার মধ্যে শৈবালের বাড়ির সামনে একটা সাদা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। শৈবাল গেটের সামনেই দাঁড়িয়েছিলেন। অ্যাম্বুলেন্স আসতেই তিনি এগিয়ে গেলেন। গাড়ির ভিতর থেকে দুজন কম বয়সী ছেলে স্ট্রেচার হাতে বেরিয়ে এলো। শৈবাল তাদের দেখে ইঙ্গিতে তার পিছনে আসতে বললেন। তারপর বাড়িতে ঢুকে তিনি বললেন, এদিকে আসুন আপনারা, এদিকে এই পেশেন্ট এই ঘরেই রয়েছে। তার কথা মতো দুজনে তার পিছু পিছু ঘরে ঢুকলো। বিছানায় তখন রোহিত অচেতন হয়ে পড়ে আছে। শুভ ভাইয়ের দিকে এগিয়ে এসে তার মাথায় হাত বুলিয়ে বলল, কি হলো বলতো তোর? শৈবাল দুই যুবককে উদ্দেশ্য করে বললেন, তোমরা একটু তাড়াতাড়ি ওকে প্লিজ অ্যাম্বুলেন্স করে নিয়ে যাও, একটু তাড়াতাড়ি। হ্যাঁ। দুজনের একজন রোহিতের পায়ের দিকটা ধরলো, আর একজন মাথার কাছে আসতেই হঠাৎ রোহিত চোখ খুলে বিছানায় উঠে বসলো। তারপর চোখের নিমেষে সেই যুবকের একটা হাত চেপে ধরে এক ঝটকায় তাকে কাছে টেনে নিয়ে তার ঘাড়ে সজোরে কামড় বসিয়ে দিল। যন্ত্রণায় আর্তনাদ করে উঠল সে। তার ঘাড় বেয়ে নেমে এলো রক্তের ধারা। এই বীভৎস ঘটনা দেখে আতঙ্কে শিউরে উঠলেন শৈবাল। শুভ পিছিয়ে গেল দুপা। ওদিকে ঘরের বাইরে থেকে সমস্তটা নজরে রাখছিলেন সুজনবাবু।
আতঙ্কে কাঁপতে শুরু করেছেন তিনি। ওদিকে একজনের ঘাড়ে কামড়ে থাকা অবস্থায় পায়ের কাছে দাঁড়িয়ে থাকা আরেকজনের পেটে সজোরে লাথি মারল রোহিত। দূরে ছিটকে পড়ল সে। নিজের ছেলের এই অচেনা ও ভয়ঙ্কর রূপ দেখে স্তম্ভিত শৈবাল ছুটে গেলেন ছেলের দিকে। রোহিতের ওপর তখন যেন কোনো দানবীয় শক্তি ভর করেছে। কিছুতেই তাকে যুবকটির থেকে আলাদা করা যাচ্ছে না। এদিকে যন্ত্রণায় আতঙ্কে ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে সেই যুবক। এবার রোহিত তার ঘাড় থেকে কিছুটা মাংস খুবলে নিয়ে চিবোতে চিবোতে লাফ মেরে মেঝেতে পড়ল। তারপর খাটের তলায় চলে গেল। শৈবাল তাড়াতাড়ি রক্তাক্ত যুবককে সঙ্গে করে বাকিতে নিয়ে বেরিয়ে এলেন ঘর থেকে। শুভ আবার দরজাটা বন্ধ করে দিল। যুবকটি আরেকজনের কাঁধে ভর দিয়ে কোনো মতে টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল। একটু পরে ঘর থেকে শোনা গেল অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ আস্তে আস্তে দূরে মিলিয়ে যাচ্ছে। দুজন চলে গেলে শৈবাল সোফায় বসে থাকা ভীত সন্ত্রস্ত ডাক্তারের উদ্দেশ্যে বললেন, আমার ছেলেটার কি হলো বলুন তো ডাক্তারবাবু? ওকে কি আমরা বাঁচাতে পারবো না? দেখুন, আমার যতটুকু করণীয় আমি করেছি, পরামর্শ দিয়েছি। আমার মাথাতেও যে আর কিছু আসছে না। ওকে যদি হাসপাতালে না নিয়ে যাওয়া যায় তাহলে চিকিৎসাটা হবে কিভাবে? শৈবাল আবার মাথায় হাত দিয়ে বসে পড়লেন। ওদিকে শুভ চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মুখ থমথমে। সুজনবাবু কিছু একটা বলার জন্য ইতস্তত করছিলেন। শৈবাল সেটা লক্ষ্য করে বললেন, কিছু বলবেন? কথাটা বলবো কিনা ভাবছি, কিন্তু না বলেও তো থাকতে পারছি না। আমার মনে হয় এই ঘটনাগুলো ঠিক আম, স্বাভাবিক নয়। স্বাভাবিক নয়? তার মানে? কথাটা বলবো কিনা ভাবছি, কিন্তু কিন্তু না বলেও থাকতে পারছি না। আমার মনে হচ্ছে এই ঘটনাগুলো ঠিক স্বাভাবিক নয়। হ্যাঁ, দেখুন, একজন ডাক্তার হয়ে এসব কথা বলা আমার সাজে না, কিন্তু আমি আপনাদের পরিবারের শুধু একজন ডাক্তার নই। দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে থাকায় একটা পারস্পরিক সম্পর্ক গড়ে উঠেছে। সেদিক থেকেই বলছি, আপনি রোহিতের সুস্থতার জন্য কোনো পুজো আচ্চার ব্যবস্থা করুন। সরি, কিন্তু আমি আপনার কথা এখনো বুঝতে পারলাম না। আমার ছেলের সুস্থতার সঙ্গে পুজোর কি সম্পর্ক? প্রায় একই ঘটনা আমি দেখেছিলাম আমার আরেক পেশেন্ট মিসেস বসুর সময়। ঠিক একই রকম আচরণ করেছিলেন তিনি। তারপর পরে জানতে পারি তিনি কোনো অশুভ আত্মার কবলে পড়েছিলেন। তারপর তার ভাগ্নে, কি যেন নাম, কি যেন, ও হ্যাঁ, সায়ক এসে বাঁচায়। আমি পুরোটাই শুনেছিলাম রণজিৎ বাবুর থেকে। উনি স্বামী ওনার। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে দাঁড়িয়ে আপনি এইসব অবাস্তব কথা বলছেন? আপনি ভগবানে বিশ্বাস করেন? হ্যাঁ, করি, কিন্তু কেন? জানেন তো, আমরা অনেক সময় জটিল অপারেশনের আগে ঈশ্বরের নাম স্মরণ করে অপারেশন শুরু করি। ঠিক তেমনি শুভ শক্তি থাকলে অশুভ শক্তিও থাকবে। রোহিতের ক্ষেত্রেও তাই অযথা সময় নষ্ট করবেন না। তাড়াতাড়ি কোনো ওঝা ডাকুন। আপনি এসব কি বলছেন? আমি নিজ ছেলের জন্য বিশ্বাস করুন শৈবালবাবু। হাতে সময় কম। ক্রমশ রোহিতের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। আমাকে আপাতত একটু বাড়ি যেতে হবে। বিকেলে আসছি আবার। কথাগুলো বলে ডাক্তার বেরিয়ে গেলেন। অদূরে দাঁড়িয়ে থাকা শুভর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন শৈবাল। শুভ আমতা আমতা করে বলল, ডক্টর আঙ্কেলের কথা একটু অবাস্তব শোনালেও ভাইয়ের জন্য অন্তত একবার এটা করাই যেতে পারে। শৈবাল চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইলেন। তারপর হাত ঘড়িতে সময় দেখলেন দুপুর 2টো বাজছে। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, চল তাহলে, আর দেরি করব না। কোথায় যাবে? আমাদের পাড়ার মন্দিরের ঠাকুরমশাইয়ের কাছেই যাই আপাতত। যদি উনি কোনো উপায় বাতলে দিতে পারেন তাহলে তো ভালোই হয়। শৈবাল একবার রোহিতের ঘরের দিকে তাকিয়ে সদর দরজাটা লক করে দিলেন। দুজনে এগিয়ে গেলেন রাস্তার দিকে।
প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করার পর পাড়ার কালী মন্দিরের ঠাকুরমশাই সিদ্ধেশ্বর চক্রবর্তীকে অবশেষে পাওয়া গেল। তিনি থাকেন অন্য পাড়ায়, কিন্তু শৈবাল তার বাড়ি চেনেন না, তাই তারা মন্দিরের চাতালে বসেই অপেক্ষা করছিলেন। মাঝবয়সী সিদ্ধেশ্বর মন্দিরের কাছে আসতেই শৈবাল এগিয়ে গিয়ে বললেন, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি ঠাকুরমশাই। কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি একটু সন্ধ্যারতি সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ঠাকুরমশাই মন্দিরের ভিতরে ঢুকে গেলেন। পুজো করে বেরোতে বেরোতে তার মিনিট 20 লেগে গেল। তিনি বেরিয়ে এসে মন্দিরের চাতালে দুজনের পাশে বসে বললেন, হ্যাঁ হ্যাঁ, এবার বলো তো, কি কি- কি হয়েছে? শৈবাল তাকে যাবতীয় ঘটনা খুলে বলল। শৈবালের কথাগুলো শুনতে শুনতে গম্ভীর হয়ে উঠল তার মুখ। শৈবালের বলা শেষ হলে তিনি কিছুক্ষণ নিশ্চুপ রইলেন, তারপর বললেন, তুমি যা যা বলছো সেগুলো যদি সত্যি হয়, তাহলে রোহিতের সামনে বড় বিপদ। শুধু রোহিতের নয়, তোমাদের সকলের বিপদ। কারণ রোহিতের শরীরে এখন আশ্রয় নিয়েছে কোনো অশুভ আত্মা। খুব শীঘ্রই সে রোহিতের শরীরের সম্পূর্ণ দখল নেওয়ার চেষ্টা করবে। তাহলে উপায়? যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। তোমাকে কিছু জিনিস জোগাড় করে দিতে হবে, পারবে তো? হ্যাঁ, আমি করে দেব বন্দোবস্ত। আপনি শুধু আমার ছেলেটাকে বাঁচান। ভেঙে পড়ো না শৈবাল, ভেঙে পড়ো না। আমি আপ্রাণ চেষ্টা করব তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার। মা তো আছেন আমাদের সঙ্গে, চিন্তা কি? শৈবাল সিদ্ধেশ্বরবাবুকে প্রণাম জানিয়ে উঠে পড়লেন। যত দ্রুত সম্ভব তাকে সব জিনিসপত্র জোগাড় করে আবার এখানেই আসতে হবে। তারপর তিনজনে মিলে বাড়ি যাবেন। ঘণ্টা দেড়েকের মধ্যে সব কিছু জোগাড় যন্ত্র করে শৈবাল আর শুভ এসে উপস্থিত হলো পাড়ার কালী মন্দিরের সামনে। মন্দিরের চাতালে বসে তাদের জন্যই অপেক্ষা করছিলেন সিদ্ধেশ্বর চক্রবর্তী। ওরা পৌঁছতে তিনি উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, তাড়াতাড়ি চলো, হ্যাঁ, তাড়াতাড়ি 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 চলো, হাতে সময় বড্ড কম। শৈবাল সেনের বাড়ি মন্দির থেকে হাঁটা পথে মিনিট 5 রাস্তা। বাড়ির সামনে পৌঁছে শৈবাল দেখলেন দরজার বাইরে ব্যস্ত পায়ে ডাক্তারবাবু ঘোরাফেরা করছেন। সুজনবাবুকে আগেই শৈবাল ফোন করে জানিয়ে দিয়েছিলেন তারা বাড়ির দিকে যাচ্ছেন। ওদের দেখতে পেয়ে তিনি চিন্তিত মুখে এগিয়ে এলেন। শৈবাল যতটা সম্ভব সংক্ষেপে তাকে জানালেন তাদের সঙ্গে সিদ্ধেশ্বর চক্রবর্তীর কথোপকথন। তারপর চারজনে দরজা খুলে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। বাড়ির ভিতরে তখন ঘুটঘুটে অন্ধকার। শৈবাল লাইটটা জ্বালিয়ে দিলেন ড্রয়িং রুমের। সিদ্ধেশ্বর শৈবালকে জিজ্ঞেস করলেন, তোমার ছেলের ঘর কোনটা? ড্রয়িং রুমের পাশেই বন্ধ দরজার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিলেন। চারজনে ধীর পায়ে বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালো। সবার আগে দাঁড়িয়ে রয়েছেন সিদ্ধেশ্বর চক্রবর্তী। তিনি হাতে একটা পুঁতির মালা জড়িয়ে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়ে ছিটকিনি নামিয়ে ঠেলা মারলেন দরজায়। ওম ক্রিং কাল্লাই শ্রী দক্ষিণা কালিকাই নম। ওম ক্রিং কাল্লাই শ্রী দক্ষিণা কালিকাই নম। ধাক্কা মারতেই আস্তে আস্তে দরজাটা খুলে গেল। গাঢ় অন্ধকারে ঘরের কিছুই নজরে আসছে না। শৈবাল দেয়াল হাতড়ে সুইচ বোর্ডের সুইচ টিপলেন। হালকা একটা খুট শব্দ ছাড়া আর কিছুই হলো না। সারা ঘর এক অপার্থিব নির্জনতায় ছেয়ে আছে। এই ঘর যেন এক অন্য জগতে রূপান্তরিত হয়েছে বর্তমানে, যার সাথে বহির্জগতের কোনো যোগাযোগ নেই। মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট অন করলেন শৈবাল। শুভও ততক্ষণে আলো জ্বালিয়ে ফেলেছে, কিন্তু ঘরের প্রতিটা জায়গায় আলো ফেলেও রোহিতকে কোথাও দেখতে পাওয়া গেল না। খাটের তলাটাও ফাঁকা। হঠাৎ খুব কাছ থেকে একটা গলা শুনতে পাওয়া গেল। আমাকে খুঁজছিস? শব্দের উৎস লক্ষ্য করে আলো ফেলতেই সকলে চমকে উঠল। দেয়ালে টিকটিকির মতো একটা দেহ আটকে আছে, অথচ
মাথাটা ঘুরে আছে তাদের দিকে। রোহিতকে চিনতে কেউ ভুল করলো না। মোবাইলের জোরালো আলোয় রোহিতের কুচকুচে কালো দুটো চোখ দেখে শিউরে উঠলেন শৈবাল। সিদ্ধেশ্বর পরনের পৈতেটা হাতে জড়িয়ে কিছু বলতে যাওয়ার আগেই তার উপর ঝাঁপিয়ে পড়ল রোহিত। সিদ্ধেশ্বর দড়াম করে মেঝেতে আছড়ে পড়লেন। রোহিত চুলের মুঠি ধরে তাকে সোজা করে দাঁড় করালো আগে, তারপর দু হাতে মাথাটা চেপে ধরে উল্টো দিকে ঘুরিয়ে দিল। মট করে একটা শব্দ হলো। সিদ্ধেশ্বর চক্রবর্তীর দেহটা কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ল মাটিতে। এবার রোহিত তাকালো শৈবালের দিকে। তিনজনেই এবার এক পা করে পিছোতে শুরু করলো। এবার রোহিত কয়েক পা পিছিয়ে গিয়ে সবেগে কার্যত হামাগুড়ি দিয়ে সে ঝাঁপিয়ে পড়ল শৈবালের ওপর। সে দাঁত দিয়ে এক টানে ছিঁড়ে ফেলল শৈবালের টুটি। গলগল করে রক্ত বেরিয়ে এলো। মার্বেলের সাদা মেঝে লাল হয়ে উঠল রক্তে। আতঙ্কে কাঁপতে কাঁপতে শুভ আর সুজনবাবু ছুট দিলেন সদর দরজা লক্ষ্য করে। দরজার কাছে পৌঁছে সেটা টেনে খুলতে যেতেই ধক করে উঠল শুভর বুকটা। দরজা খুলছে না। সে আর সুজনবাবু প্রাণপণে চেষ্টা করতে লাগলেন দরজাটা খোলার, কিন্তু না, কিছুতেই খুলছে না সেটা। ওদিকে পিছন থেকে খসখস শব্দটা ভেসে আসছে। ধীরে ধীরে এগিয়ে আসছে শব্দটা তাদের দিকেই, অর্থাৎ রোহিত এগিয়ে আসছে তাদের দিকে। শুভ এবার ডাক্তারের হাত চেপে ধরে তাকে নিয়ে সিঁড়ির দিকে এগোলো। তারপর সিঁড়ি বেয়ে উঠে বাবার ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। এবার ধপ করে মেঝেতে বসে পড়ল সে। একদিকে ভাইয়ের এমন অবস্থা, অন্যদিকে বাবার মৃত্যু। চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে তার। সুজনবাবু শুভর কাঁধে হাত রাখলেন। তার বুকটাও ভয় ধরাস ধরাস করছে। দরজায় প্রবল জোরে ধাক্কা পড়ল। এবার চমকে উঠল দুজনেই। শুভ ভয়ে ভয়ে সুজনবাবুর হাতটা চেপে ধরল। বাইরে থেকে এবার রোহিতের স্বাভাবিক গলাটা ভেসে এলো। কানামাছি ভব, যাকে পাবি তাকে ছো। কানামাছি যাকে পাবি তাকে যদি ধরতে পারো আমায়, দেবনি কিছু তোমায়। আর না যদি পারো তাহলে আরো শুধু ঘুরে ঘুরে তুমি মরো। সুজনবাবু তাড়াতাড়ি মোবাইলটা বের করে থানায় ফোন করলেন। হ্যালো হ্যালো, শিবপুর থানা বলছি। স্যার, এক্ষুনি আপনারা আসুন, আমরা বড় বিপদে পড়েছি। কি হয়েছে? আমাদেরও মেরে ফেলবে স্যার, প্লিজ প্লিজ তাড়াতাড়ি আসুন স্যার। আরে কি হয়েছে সেটা তো বলুন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। সুজনবাবু আর কোনো উত্তর দিতে পারলেন না, কারণ ইতিমধ্যে ঘরের দরজাটা প্রচণ্ড ধাক্কায় ভেঙে পড়েছে। এবার ভাঙা দরজা দিয়ে ভিতরে ঢুকে এলো রোহিত। ঘাটটা একটু বাঁ দিকে হেলিয়ে শুভর দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল সে। তারপর তার ঠোঁটে ফুটে উঠল ক্রূর হাসির রেখা। ভাঙা দরজা থেকে একটা কাঠের ভাঙা টুকরো রোহিত বের করে নিয়ে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো ওদের দিকে। শুভ হাত জোর করে কাঁকুতি মিনতি করতে করতে পিছু হটতে লাগলো, মারিস না ভাই, ভাই প্লিজ। কিন্তু রোহিতের কানে যেন একটা কথাও ঢুকছে না। রোহিত আস্তে আস্তে এগিয়ে এসে এবার কাঠের টুকরোটা হাতে তুলে নিয়ে বসিয়ে দিল শুভর বুকের বাঁ দিকে। সুজনবাবু আর সামলাতে পারলেন না। তিনি এদিক ওদিক দেখে পালানোর পথ না পেয়ে সামনে খোলা ব্যালকনির দিকে ছুটে গিয়ে সেখান থেকেই নিচে ঝাঁপ দিলেন। তার দেহটা
দোতলা থেকে আছড়ে পড়ল নিচে দাঁড়িয়ে থাকা গাছগাছালির ওপর। পুলিশের গাড়িটা সেন বাড়ির বাইরেই দাঁড়িয়েছিল। ভিতরে অফিসার আর কনস্টেবলরা গিয়ে 3টে মৃতদেহ আবিষ্কার করেছে। এছাড়াও একটি বছর 15 বাচ্চা ছেলেকে ওরা উদ্ধার করেছেন। ভয়ে বাচ্চাটা সিঁটিয়ে আছে। আপাতত বাচ্চাটাকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। বেচারা প্রচণ্ড ভয় বোধহয় শক পেয়েছে, তাই কোনো কথা বলছে না, শুধু অঝরে কেঁদে চলেছে। ওদিকে সুজনবাবুকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল। হয়তো এ যাত্রায় পড়ে গিয়ে বেঁচে গেলেও আজীবনের মতো পঙ্গু হয়ে যেতে হবে তাকে। অ্যাম্বুলেন্সে তাকে ঢোকানোর ঠিক আগে সুজনবাবুর চোখ চলে গেল কিছুটা দূরে এক অফিসারের পাশে দাঁড়িয়ে থাকা রোহিতের দিকে। তার দিকেই চেয়ে আছে সে। রোহিতের স্বাভাবিক চোখটা মুহূর্তের জন্য কালো হয়ে আবার স্বাভাবিক হয়ে গেল। রোহিতের ঠোঁটে এবার ফুটে উঠল একটা বাঁকা হাসি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটির লিঙ্ক শেয়ার করে দিন আপনার চেনা পরিচিতদের মাঝে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন। তাহলে আমার চ্যানেলে গল্প আপলোডের সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।